বাংলাদেশ কি আরো সহিংস হয়ে উঠছে? এই প্রশ্ন দিয়ে যদি ভিডিও শুরু করি তাহলে সরকারি দলের অনেকেই মনে করতে পারেন যে আমি তাদের বিরোধী। এই একই প্রশ্নে আবার বিরোধী দলের অনেকেই খুশি হয়। এই খুশি আর নাখোশ হওয়াটা আমাদের সমাজেরই বাস্তবতা। একটা সময় ছিল কোনো হত্যাকাণ্ড বা ধর্ষণের খবর পুরো দেশকে নাড়িয়ে দিত, আর আজ প্রতিদিনই নতুন নতুন খবর। কোথাও নারী নির্যাতন, কোথাও গণপিটুনি, কোথাও রাজনৈতিক সংঘর্ষ, কোথাও সাংবাদিকের উপর হামলা। এত খবরের ভিড়ে আমরা কি ধীরে ধীরে সহিংসতাকেই স্বাভাবিক বলে মেনে নিচ্ছি? সম্প্রতি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটি অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে 2026 সালের প্রথম 6 মাসেই নারী ও কন্যা শিশুর ওপর সহিংসতার ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় 56% বেড়েছে, আর শিশু নির্যাতন বেড়েছে 60%, মব ভায়োলেন্স বেড়েছে 85%, আর মব ভায়োলেন্সের শিকার হয়ে মৃত্যু বেড়েছে 99%। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংখ্যাগুলো কি সত্যিই বাংলাদেশের একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এগুলো শুধু বিচ্ছিন্ন কিছু ঘটনার হিসাব? আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। প্রথম প্রশ্ন হলো, সংখ্যাগুলো কি বলছে? হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS এর প্রতিবেদন অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে নারী ও কন্যা শিশুর মধ্যে সহিংসতার শিকার হয়েছেন 1621 জন। সংস্থাটি বলছে এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 56% বেশি। তবে বিষয়টি শুধু নারী নির্যাতনেই সীমাবদ্ধ নেই। একই প্রতিবেদনে গণপিটুনির ঘটনা, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিকের উপর হামলা এবং হেফাজতে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের সহিংসতার আলাদা আলাদা হিসাব এক জায়গায় রাখলে একটা বড় ছবি সামনে আসে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এই তথ্যগুলো একটি বেসরকারি মানবাধিকার সংস্থার সংগ্রহ ও বিশ্লেষণ। সরকারি সংস্থার পরিসংখ্যানের সঙ্গে পার্থক্য থাকতে পারে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো সাধারণত সংবাদ প্রতিবেদন, মাঠ পর্যায়ের তথ্য এবং বিভিন্ন নথি বিশ্লেষণ করেই এই ধরনের প্রতিবেদন তৈরি করে। তাই সংখ্যাগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়া কঠিন। এবার জানতে চাই, এসব সংখ্যার বাইরে কি দেখা যাচ্ছে। এখন একটু ভেবে দেখুন, এই ঘটনাগুলো কি একে অপরের সঙ্গে সম্পর্কহীন? নারী নির্যাতন একদিকে, গণপিটুনি আরেকদিকে, রাজনৈতিক সংঘর্ষ অন্যদিকে, সাংবাদিক নির্যাতন আবার ভিন্ন বিষয়। বাইরে থেকে দেখলে এগুলো আলাদা সমস্যা, কিন্তু আরেকভাবে দেখলে সবগুলোর মাঝেই একটা মিল আছে। সেটা হলো সহিংসতার মাধ্যমে বিরোধ বা সমস্যার সমাধান করার প্রবণতা। যখন কোনো চুরির সন্দেহে একজন মানুষকে আদালতের বদলে জনতা পিটিয়ে মেরে ফেলে, যখন মত প্রকাশের কারণে সাংবাদিক হামলার শিকার হন, যখন রাজনৈতিক মতভেদের জবাব হয় মারধর, অথবা যখন ঘরের ভেতর নারী ও শিশু সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে পড়ে, তখন প্রশ্নটা আর শুধু অপরাধের মধ্যে থাকে না। প্রশ্নটা হয়ে যায়, আমাদের সমাজ কি ধীরে ধীরে সহিংসতাকে মেনে নিতে শিখছে? একটা ফুটবল ম্যাচ, মাঠে খেলছে দুই বিদেশি দল, হাজার হাজার কিলোমিটার দূরে। বাংলাদেশে বসে সেই ম্যাচ দেখছে মানুষ। খেলা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো তর্ক, তারপর গালাগালি, তারপর মারামারি। কখনো সেই মারামারি গড়িয়েছে হত্যাকাণ্ড পর্যন্ত। বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের বিরোধ, তর্ক ও সংঘর্ষে একাধিক মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী বিশ্বকাপ সংশ্লিষ্ট সহিংসতায় মৃত্যুর সংখ্যাও কম নয়। খবরের শিরোনামগুলো একটু দেখুন। একটা খেলা যেখানে আমরা দর্শক ছাড়া আর কিছুই নই, সেই খেলাও যদি একজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, তাহলে প্রশ্নটা শুধু ফুটবল নিয়ে নয়,
প্রশ্নটা আমাদের সমাজকে নিয়েই করতে হবে। আমরা কি ক্রমশ আরও সহিংস হয়ে উঠছি? ফুটবল সমর্থন করতে গিয়ে মৃত্যু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা আমাদের সমাজের একটি মানসিক অবস্থার প্রতিফলন, যেখানে মতের অমিলকে আমরা প্রতিপক্ষের অস্তিত্ব মেনে নেয়ার বদলে অনেক সময় সংঘর্ষের কারণ হিসেবে দেখি। সেই মানসিকতার প্রকাশ কখনো খেলার মাঠে, কখনো রাজনীতিতে, কখনো পরিবারে, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। আচ্ছা বলুন তো, কেন এমন হতে পারে? এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। একটি মানবাধিকার প্রতিবেদনও এর একক কোনো ব্যাখ্যা দেয় না। তবে গবেষকরা সাধারণত কয়েকটি বিষয়ের দিকে নজর দেন। প্রথমত, বিচার ব্যবস্থার গতি। যদি অপরাধের বিচার দীর্ঘদিন ঝুলে থাকে তাহলে শাস্তির ভয় কমে যেতে পারে। দ্বিতীয়ত, সামাজিক মেরুকরণ। রাজনীতি, ধর্ম কিংবা সামাজিক পরিচয় নিয়ে বিভক্ত সমাজে মানুষ অনেক সময় প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী নয়, শত্রু হিসেবে দেখতে শুরু করে। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যম। ভুয়া তথ্য, গুজব কিংবা ঘৃণামূলক বক্তব্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় বাস্তবের সহিংসতার আগুন জ্বলে ওঠে ভার্চুয়াল জগতের একটি পোস্ট থেকেই। চতুর্থত, অর্থনৈতিক ও সামাজিক চাপ। দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, বেকারত্ব বা হতাশাও অনেক সময় মানুষের আচরণকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কারণগুলোর কোনোটি একা কাজ করে না। বেশিরভাগ সময় একাধিক কারণ একসঙ্গে একটি সহিংস পরিবেশ তৈরি করে। তাহলে সামনে এগোনোর পথ কি? প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি বদলানো কি সম্ভব? সম্ভব, কিন্তু শুধু কঠোর আইন করলেই হবে না। আইন অবশ্যই থাকতে হবে। সেই আইন দ্রুত এবং নিরপেক্ষভাবে প্রয়োগও করতে হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণপিটুনি বা রাজনৈতিক সহিংসতার মতো ঘটনায় দায়ীদেরকেও একইভাবে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্ব সবাইকে সহিংসতার বিরুদ্ধে একটি স্পষ্ট সামাজিক অবস্থান নিতে হবে। কারণ সহিংসতা শুধু আদালতে কমে না, এটি সমাজেও কমাতে হয়। সবশেষ কথা হলো, মানবাধিকার সংগঠনের প্রকাশিত রিপোর্টের প্রতিটি সংখ্যা একজন মানুষকে প্রতিনিধিত্ব করে। নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার 1621টি ঘটনা শুধু পরিসংখ্যান নয়, এটি 1621টি পরিবার, 1621টি জীবনের গল্প। আবার মব ভায়োলেন্সের মাধ্যমে 261 জনের মৃত্যু শুধু সংখ্যা নয়, 261 জন মানুষের জীবনের গল্প, 261টি পরিবারের গল্প। প্রশ্ন হলো, আমরা কি কেবল পরবর্তী রিপোর্টের অপেক্ষায় থাকব, নাকি রাষ্ট্র কবে আরও কঠোর হয় তার জন্য অপেক্ষা করব, নাকি এমন একটি সমাজ গড়তে চাই যেখানে আগামী বছরের প্রতিবেদনে এই সংখ্যাগুলো কমে আসে? হয়তো এসব সংখ্যার সবচেয়ে বড় গুরুত্বটা এখানেই। এটা শুধু আমাদের বলে না কতজন সহিংসতার শিকার হয়েছেন, এটি আমাদের জিজ্ঞেস করে, আমরা কি এমন একটি সমাজে বাস করছি যেখানে সহিংসতা ধীরে ধীরে ব্যতিক্রম নয় বরং স্বাভাবিক হয়ে উঠছে? সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটাই এখন সবচেয়ে জরুরি।